মরিচের চারা করেছিলাম। একবার কিছু চারা আমি উঠিয়ে একটা টব থেকে আরকি উঠিয়ে লাগিয়ে দিয়েছিলাম। আর আজকে এখানে বাকি যে চারাগুলো রয়েছে তার থেকে কিছুটা চারা লাগাবো। তো ২ টা টবেই আমি বাজার থেকে মরিচ কিনে আরকি ওই তার বীজ দিয়ে চারা করেছিলাম। তো এখানে দেখুন আমি আমার বাম পাশে ২ টা সারিতে কিছু চারা লাগিয়েছিলাম। একটা টব খালি করে নিয়েছি। আর এই টবে একটু বেশি চারা ছিল। তো এখান থেকে আরো কিছু চারা তুলে লাগানো শুরু করেছি। আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বিপদ-আপদ। তো সবকিছু মিলিয়ে মোটামুটি দিন যাচ্ছে। রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না আপনাদের সাথে। গতকালকেও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকে ভাবলাম ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেই। আসলে পরিপাটি গুছানো জীবন আমরা সবাই পছন্দ করি। আমিও করি। ঘরবাড়ি, শাড়ি, কাপড় যত্নে গুছিয়ে রাখা, নিজেকে পরিপাটি রাখতে কার না মন চায় বলুন? কাজের প্রেশার আমরা মেয়েরা নিতে পারি। খারাপ লাগে না। মাশাআল্লাহ। তবে এত কিছুর মধ্যেই আমরা সবকিছু ব্যালেন্স করে ফেলি। এটাই মেয়েদের চমৎকার একটা গুণ। মাথা ঠান্ডা রেখে ধীর-স্থিরভাবে ফুরফুরা মন নিয়ে কাজ করতে পারা একটা আশীর্বাদ। এই ফুরফুরা মন মেজাজের দায়িত্ব অনেক শতাংশ নিজের। জীবনে পাওয়া না পাওয়া হার-জিত কষ্ট থাকবে। সবার জীবনেই আছে, ছিল এবং থাকবে। এগুলো ঘুরে ফিরে আসবে, যাবে কিন্তু আপনার যত্ন কে করবে? যত্নে হয় জীবন সুন্দর। সব হারিয়ে যাক কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না। তো যাই হোক আপনাদের সাথে বকবক করে আমি গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আজকে সকালে উঠে মানে খুব তাড়াহুড়ো করে কাজ শুরু করছি। কারণ আমার আবার আজকে এক জায়গায় যেতে হচ্ছে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি আমি আপনাদেরকে সেখানে যাওয়ার পরেই বলবো বা যেতে বলবো। তার আগে আমি আমার বাড়ির কাজগুলো সেরে নেই। গতকালকে সন্ধ্যার দিকে হঠাৎ করে এত বড় একটা বিপদের খবর শুনেছি। যেটা শুনে গতকাল সারারাত ঘুমাতে পারিনি। কেমন জানি ভেতরের মধ্যে একটা অশান্তি কাজ করছিল। তো কোনমতে উঠছিলাম, বসছিলাম এরকম করে রাতটা কাটিয়েছি। তারপরেও সকালে উঠে মনে হলো গাছগুলো লাগিয়ে দেই। আর সেই সাথে কিছু মাছ আনছি। তো বাজারে জুবাইরকে পাঠিয়েছিলাম। ও বাজারে গিয়ে তেলাপিয়া মাছ আনছে। এখানে মনে হয় ১ কেজি মাছ আছে। আর মাছগুলো একেবারে তরতাজা, লোকাল তেলাপিয়া। আজকে সকালে বাজারে মাছ একটু সস্তা ছিল, তাই দামটা একটু কম ছিল। তা না হলে আমাদের পার্শ্ববর্তী বাজারে সকালবেলা মাছের দাম একটু বেশি থাকে। কারণ খুব সকাল উম লোকাল তরতাজা মাছ এখানে উঠানো হয়। তো ৳১৮০ দিয়ে ১ কেজি তেলাপিয়া আনছি। আমি এখন তাড়াহুড়ো করে বসে পড়ছি মাছগুলো কাটার জন্য। যদিও আমি তেলাপিয়া মাছ কখনো কাটি নাই। আজকে ফার্স্ট টাইম তেলাপিয়া মাছ কাটতে বসছি। জানি না কতটুকু কি কাটতে পারবো। কারণ তেলাপিয়া মাছের ২ সাইডে যে লম্বা কাঁটাগুলো থাকে, ওগুলো দেখলেও ভয় লাগে। তো কি আর করার সকালে একটু বড় সাইজের মাছ আনলে ওরা কেটে দেয় না। আর বিকালে মাছ কিনে আনলে ওরা কেটে দেয় ফ্রিতে। আর সকালে আনলে আস্তই আনতে হয়। তারপরে বাড়িতে আনার পরে কাটতে হয় নিজের দায়িত্বে। সেই সাথে আমার লাউ জার থেকে একটা লাউ কেটে আনছি। আমার লাউ গাছগুলো লম্বা হয়ে আমার পেছনের জঙ্গলের ওইদিকে উঠে গেছে। তো এই লাউটা জঙ্গলের ভেতর থেকেই পেড়ে আনা। তো বিড়ালের বাচ্চাটা চলে আসছে। আমার ছেলে ওটা নিয়ে দুষ্টামি করতেছে আর আমি ওর সাথে গল্প করে মাছগুলো কেটে নিচ্ছি। তো যাই হোক খুব ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে তুলনার ভিডিও শেয়ার করি, মানে যে টাইপের ভিডিও শেয়ার করি সেই তুলনায় আজকের ভিডিওটা অনেক ছোট। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন। দেখতে থাকুন। মাছটা কেটে আমি শিফাকে দিয়েছি। ও মাছটা ধুয়ে নিচ্ছে আর আমি লাউটা কেটে নিচ্ছি। টেনশনের মধ্যে আমি এতটা অন্যমনস্ক ছিলাম লাউটা কাটার আগে এটাকে ভালো করে পরিষ্কার করব এটা আমি ভুলেই গেছি। আমি নরমালি লাউ কাটার আগে ধুয়ে নেই। আজকে কাটার আগে লাউটা ধুইতে ভুলে গেছি। তাই ভাবলাম অর্ধেকটা যেহেতু কেটে নিয়েছি কেটেই নেই। আজকে না হয় লাউ কাটার পরে ধুয়ে রান্না করব।
তো লাউটা আমি খুব তাড়াহুড়ো করে কাটলাম আর এদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো খুব শর্টকাট আপনাদের সাথে সবকিছু শেয়ার করতেছি। কারণ ভাবলাম বাড়ির সামান্য কাজ হলেও আপনাদের সাথে শেয়ার করি, কারণ বাড়ির কাজগুলো আপনারা মিস করেন। তো টুকটাক বাগানের কাজ, টুকটাক রান্নাবান্নার কাজও শেয়ার করা হয়ে গেল। শরীরটাও তেমন একটা ভালো লাগছে না, কারণ গতকাল সারা রাত একেবারে তো চোখের পাতা মানে এক করতে পারিনি, না ঘুমিয়েই প্রায় কাটিয়েছি। তো শুয়েছি, তারপরে উঠছি, পানি খেয়েছি, এরকম করে করে আর কি আহ বুড় হয়ে গেছে। নিজের আপনজন প্রিয় কেউ যদি হসপিটালে থাকে, আইসিইউতে অ্যাডমিট থাকে, তাহলে আহ আরেকজন আপনজনের ঘুম কি করে আসে। তো আসলে ঘুমাতে পারি নাই সত্যি বলতে। আর সকালেও খুব তাড়াতাড়ি উঠে গেছি, উঠে গিয়ে ভাবলাম যেহেতু চলে যাব, হসপিটালে যাব, হসপিটালে যেতে গেলে সারাটা দিন চলে যাবে, হয়তো ফিরে আসতে আসতে রাত হয়ে যাবে। তো আমরা মেয়েরা আসলে যেদিকেই যাই বাড়ির কাজকর্মগুলো একটু গুছিয়ে যেতে চাই। তো যাই হোক, আমি এদিকে মাছটাও বাজি বসিয়ে দিয়েছি। হসপিটালে যাওয়ার সময় আমি কিছু খাবার দাবার নিয়েছি। তারপরে দেখুন প্রায় 10টার দিকে আমরা রেডি হয়ে আর কি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো আমার সাথে আমার সেজো বোন, ওই যে হাসিনার মা, উনিও যাচ্ছেন, আরিয়ানের বাবা আরিয়ান, হাসিনার মা আর শারমিন। হাসিনা রোজই আমাদের বাসায় আছে। তো এখন বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে শিলচর মেডিকেল হসপিটালে, যেখানে আমার একটা ভাইপো মানে খুব ছোট ছিল। আপনারা ওকে অনেকবার আমার ভিডিওতে দেখছেন, আমি একটু পরে ওর সুস্থ অবস্থার ভিডিও দেখাবো আপনাদেরকে। তো খুব মিষ্টি একটা বাচ্চা। আমি যখনই আমার বাবার বাসায় যাই, মানে ও আসলে যখন সামনে পড়ে সামনাসামনি আমার দিকে তাকায় না, লজ্জা করে, কিন্তু দেয়ালের আড়ালে এসে লুকিয়ে আর কি চুপি চুপি আমার দিকে তাকায়। আর আমি যেহেতু যাওয়ার সময় এটা সেটা খাবার কিনে নিয়ে যাই, তো বাচ্চারা সাধারণত বাসায় কেউ গেলে খাবার দাবারের অপেক্ষায় থাকে। তো ও আড়ালে থেকে মানে মুচকি মুচকি হাসে আর আমার দিকে দেখে। তোর মুখটা খুব বেশি মনে পড়ছে। তো যাই হোক, বক বক করতে করতে আমরা প্রায় হসপিটালের এরিয়ার ভেতরে ঢুকে পড়ছি। একটু আগে আপনারা ওই দেখলেন আমরা শিলচর মেডিকেল হসপিটালের গেটের ভেতরে আর কি ঢুকে পড়ছি। তো ওখানে নেমে এখন আমরা যাব, গাড়ি পার্কিং করছি সাইডে। ভেতরে গাড়ি নিচ্ছি না, কারণ ভেতরে গাড়ি আবার পার্কিং করা যায় না। তো এই যে আমার ভাই আমাদেরকে হসপিটালের নিচ থেকে আর কি এসে রিসিভ করলেন, রিসিভ করে নিয়ে যাচ্ছেন। যেহেতু এই হসপিটালটা অনেক বড়, আর কোন ওয়ার্ডে আছে, হয়তো বাচ্চাদের ওয়ার্ডে থাকবে এটা জানা কথা, কিন্তু কোন বিল্ডিং এ কোন ফ্লোরে আছেন ওটাও তো জানি না, কোন রুমে আছেন। তো ভাই এসে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আর যেহেতু ওটা সরকারি হসপিটাল, সরকারি হসপিটালের অবস্থা তো কেমন হয় আপনারা জানেন, পরিবেশ দেখেই বুঝতে পারতেছেন। আমার ভাইয়ের একমাত্র ছেলে, মানে দুইটা মেয়ের পর আর কি একটা ছেলে পেয়েছেন। ছেলেটা খুবই আদরের, মানে এমন অবস্থা আর কি, মাথায় রাখলে উকুনে খাবে আর মাটিতে রাখলে পিঁপড়া কামড়াবে, এরকম একটা অবস্থা। সব সময় কোলে কোলে নিয়ে হাঁটেন, ও কখন জানি কান্না করে বসবে, এত আদরের একটা ছেলে। তো হঠাৎ করে ওকে নিয়ে এই হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে, এবং ওর কন্ডিশন খুব খারাপ, ও বর্তমানে আইসিইউতে আছে। তো আমি গতকাল সন্ধ্যার দিকে খবরটা পেয়ে মানে সারা রাতটা আর কি অস্থিরভাবেই কাটিয়েছি। আর ভাইপো বলে কথা, তাও আবার ছোট একটা বাচ্চা, নিজেও এক সন্তানের মা। তো একজন মা আর বাবা আসলে আরেকজন বাবা মায়ের কষ্টটা বুঝতে পারে। একটা সন্তান অসুস্থ হলে বাবা মায়ের মনের কি অবস্থা হয়। শিলচর মেডিকেল কলেজে আমি আরো একবার আসছিলাম আমার আহ বোনের, মানে বোনঝির গড়ে আর কি, যখন একটা নাতি হয়েছিল তখন আসছিলাম। তো ওরা স্পেশাল ওয়ার্ডে ছিল। আর আজকে এই সেকেন্ড বার আসলাম। তো হাঁটতে হাঁটতে রুমটা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, মনে হয় ফাইনালি আমরা চলেই আসছি। তো আমি খুব এক্সাইটেড ওকে দেখার জন্য, আসলে কোন কন্ডিশনে ও আছে। আর ছোট ছোট বাচ্চাদের কোনো মারাত্মক অসুবিধা দেখলে আমি সত্যি খুব
ঘাবড়ে যাই, কষ্ট লাগে। তো এখানে এসে দেখলাম এত এত বাচ্চা, দেখুন এই যে ছোট বাচ্চাটা সামনে দেখতে পাচ্ছেন, ওকে নাকি সাপে কামড়েছে। তো ও হসপিটালে ভর্তি আছে। দেখুন বাচ্চাটার কি অবস্থা হয়েছে। আজকে 5 দিন থেকে না 6 দিন থেকে ওর মা আর কি আমাদের সাথে গল্প করতেছেন। হসপিটালে এসে একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, এত বড় একটা সরকারি হসপিটাল, কিন্তু সরকারি হসপিটালের মানে এত বড় একটা রুমের মধ্যে একটা দুইটা ফ্যান চলতেছে, বাকি সবকটা ফ্যান বন্ধ, মানে ওগুলো চলেই না। তো অনেক বাচ্চাদের গরম লাগতেছে, গরমে কান্নাকাটি করতেছে, আর মায়েরা কেউ কেউ পাখা দিয়ে বাতাস করতেছে। আর আমরা যাকে দেখার জন্য আসছি, আমি একটু পরে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, ও আইসিইউতে এখনো, মানে ওকে বেডে দেওয়া হয় নাই। তো আমরা অপেক্ষা করছি, ও আসলে আপনাদেরকে দেখাবো। ও শুনছি এখন একটু মানে ওর হয়তো কিছুদিন সমস্যা আছে, সেই সাথে আরো অনেক সমস্যা, লিভারের সমস্যা। তো ওর যখন কাঁপা শুরু হয়, মানে কিছুদিন সমস্যা আর কি, আমরা যেটাকে মৃগী রোগ বলি, তো এটাও আছে। তো ছোট একটা বাচ্চা, বুঝতে পারতেছেন, ওকে আইসিইউ থেকে ঘুম পাড়িয়ে আর কি দেওয়া হচ্ছে। ওকে এখানে আনার পরে ওর কাঁপা কোনো মতে বন্ধ করা যাচ্ছিল না, তো ডাক্তাররা ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে আর কি ঘুম পাড়িয়ে রাখছেন। তো এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা বাইরের দিকটা একটু হেঁটে হেঁটে দেখছিলাম, আর ও আসার অপেক্ষা করছিলাম। ও আসলে আমরা দেখে তারপরে চলে যাব। তো এখানে এসে দেখলাম আমার ভাই কান্না করতেছেন, একমাত্র ছেলে, বুঝতে পারতেছেন, তাও আবার অনেক আদরের। আর বাচ্চাটার মাও কান্না করতেছেন, মানে আমার ভাবি। তো খুব খারাপ লাগতেছে। আমি বাইরে এসে দাঁড়িয়েছি, আর এখানে শুধু একটা বাচ্চা এমন না, এরকম হাজার হাজার বাচ্চা আছে, সবাই কোনো না কোনো বড় ধরনের সমস্যায় ভুগছে। আর আমি আবার একটু বেশি ইমোশনাল, এমনিতে মানুষ হিসাবেও আমি ইমোশনাল, আর একজন মা হিসাবে আরো বেশি ইমোশনাল। বাচ্চাদের কষ্ট দেখলে আমি একেবারেই সহ্য করতে পারি না। দেখুন এক একটা বাচ্চা নিয়ে, মানে বাচ্চাদের আর কি অভিভাবকরা কতটা কষ্ট করতেছেন। তো এখানে 3টা বাচ্চা চোখের সামনে মারাও গেল, আমরা আসার পরে 3টা বাচ্চা মারা গেছে। তো দুইজন আমরা আসার পরেই আর কি বের করে নিয়ে গেছেন। তো এখানে দেখুন আরিয়ানের মতন ছোট একটা বাচ্চা, আমি বসে বসে দেখছিলাম, ওই বাচ্চাটারও লিভারের সমস্যা। আমি আরিয়ানকে বলছিলাম যে তুমি যে সব আজে বাজে জাঙ্ক ফুড খেতে চাও, বাচ্চাগুলোর অবস্থা দেখো একটু খেয়াল করে। তো যাই হোক, ওর আসলে জাঙ্ক ফুডে একটু বেশি ইন্টারেস্ট, বিরিয়ানি খাবে, এটা সেটা ফাস্ট ফুড খাবে। যদিও এখন অতটা খায় না, তবে তারপরেও হঠাৎ মাঝে মধ্যে যদি ফুচকাওয়ালা দেখে ফুচকা খাবে, মানে পাগল হয়ে যায় এরকম আর কি। তো যাতে একটু ভয় পায়, সেজন্য আমি ওর সাথে বসে বসে কথা বলছিলাম যে দেখুন বাচ্চাগুলোর অবস্থা কি হয়েছে। তো যাই হোক, শেষমেশ আমার ভাইপো যাকে দেখার জন্য আসছিলাম, দেখুন ওকে বেডে দিয়ে গেছে ওরা, তো ঘুমিয়ে গেছে। আর ওরা হঠাৎ করে আসছে, গরম লাগছে ওর, তাই কোনো কম্বল ছাড়া আর কি এভাবে শুয়ে রাখা হয়েছে। তো বর্তমানে মনে হয় ঘুমাচ্ছে। দেখুন কি একটা অবস্থা হয়েছে, ওর মুখটা অনেক বড় ছিল, মুখটা শুকিয়ে গেছে, চেহারাটা শুকিয়ে গেছে, আর কেমন জানি হা করে আর কি শুয়ে আছে। তো ওকে আপনারা দেখছেন, ও ছোটবেলায় একবার মৃত্যুর কুল থেকে প্রায় ফিরে আসছিল। আমাদের ঘরে যে হাসনা থাকতো, আপনারা জানেন, আমার ভাগ্নি। তো ওই হাসনার ননাসের ছেলে ওটা, মনে আছে হয়তো আপনাদের, আমার পুরনো ভিউয়ার্স যারা। তো ছোট একটা বাচ্চা, আমি ভিডিও কল করে আমার ভাবিকে দেখাচ্ছিলাম, যেহেতু উনি আসতে পারেন নাই। তো যাই হোক, দোয়া করবেন ওর জন্য, স্পেশালি বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আর এটাও দোয়া করবেন আল্লাহ যেন, আমি চাই না, আমি মন থেকে চাই না, সত্যি বলতে আমিও দোয়া করি যে আল্লাহ যেন কোনো মা বাবার বুক খালি না করেন। তো যাই হোক, আমরা ওকে দেখলাম, একটু হাত ফুলালাম। এখন আমরা বাড়িতে চলে যাব। তো আমার ভাইও আমাদের সাথে যাবেন আমাদের গাড়িতে করে। তো যেহেতু ওখানে বাচ্চা নানা আছেন, মা আছেন, আর ওনার বাড়ি থেকে কিছু দরকারি ডকুমেন্ট আনতে হবে। তো দেখুন আমার ভাইয়ের অবস্থা, মানে মুখের দিকে তাকানো যাচ্ছিল না, মনে হচ্ছিল যে হাঁটতেই পারতেছেন না, হাঁটুগুলো সামনের দিকে যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, খুব খারাপ লাগছে, তারপরও চলে যেতে হচ্ছে। তো আবারও বলছি বাচ্চাটার জন্য দোয়া করবেন।
আর ওর সুস্থ অবস্থায় আপনারা ওকে দেখছেন। আমি যদি আমার গ্যালারিতে ওর সুস্থ অবস্থার ভিডিও পাই, অবশ্যই আমি শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ওকে দেখতে পাবেন। ও সুস্থ স্বাভাবিক অবস্থায় একেবারে শান্তশিষ্ট একটা বাচ্চা ছিল। আর আড়াল থেকে যখন এসে আমাকে দেখতো, আমি একটু হাত দিয়ে ইশারা করলে আবার আমার কাছে আসতো, তা না হলে লজ্জা করতো, মানে কাছে আসতে চাইতো না। আর আমার ভাই বাচ্চাটাকে সরকারি হসপিটালে আনছেন, তার কারণ আমার বাবার বাড়ি তো আপনারা দেখছেন অতটা বড় লোক না। সবাই এই পাকার মিস্ত্রি ওইসব করেন, তো সবার সংসার আছে, বাবা মাও আছেন, বাবা মাকেও খাওয়া দাওয়া দেখাশোনা করতে হয়। তো এই কোনো মতে আর কি কৃষি কাজও করেন। তো ওইসব মিলিয়ে কোনো মতেই আর কি এই যেভাবে একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি চলে ওইভাবে চলেন। তো এখানে সরকারি হসপিটালেও খরচ করতে হয়, এখানেও কিন্তু বিল আসে, ঔষধ বাইরে থেকে কিনতে হয়। ওই খরচটাও কিন্তু অনেক সময় দেখা যায় সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যান অনেকে। তো যাই হোক, দোয়া করবেন বাচ্চাটার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো রুজিকে আমাদের বাসায় রেখে যাওয়া হয়েছিল, দেখুন ও আসার পরেই নালিশ শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি ভিডিও পেলে শেষের দিকে দিয়ে দিব। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।